হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি উইথ পাপাই। আজকে 24শে জানুয়ারি শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 8:30 মতো। ঘুম থেকে উঠেই চলে এসেছি হোটেলের রুমের এই ব্যালকানিটিতে, পিছনের জঙ্গলটিকে একবার দেখব বলে। জলদাপাড়াতে রয়েছি আমাদের একদিন হয়ে গেল, কিন্তু পিছনের এই ব্যালকানিটিতে এসে একবারও বসা হয়নি। গতকাল রাতের অন্ধকারে ঠিক ওই জায়গাটাতেই আমরা বাইসনের মুভমেন্ট দেখতে পেয়েছিলাম। জঙ্গলের এই গাছগুলির প্রতিটি ডালে বসে আছে অনেক ধরনের চেনা অচেনা প্রচুর রকমের পাখি। এই জঙ্গলের পাখিদের কিচিরমিচির ডাক শুনেই আজ আমাদের ঘুম ভেঙেছে বলতে পারেন। গতকাল সারা রাত ধরেই প্রায় বৃষ্টি পড়েছে, আর এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আজ সকালবেলা এখানে আমাদের কোনো সাফারি নেই, আমাদের সাফারি বিকালবেলা 3:30-এর সময়। ওই যে দেখুন, ফেন্সিংয়ের গা ঘেঁষে কিছু আবর্জনা দেখা যাচ্ছে। গতকাল রাত্রে ওইখানটাতেই বুনো শুয়োর এসেছিল, আর এই বুনো শুয়োরটিকে দেখেই এখানকার ডগিগুলি চিৎকার করছিল। চলে এসেছি 2 কাপ চা নিয়ে। এই এত সুন্দর ব্যালকানিতে বসে গরম চায়ে চুমুক দিতে দিতে ঘন সবুজ মেঘে ঢাকা জলদাপাড়া জঙ্গলের এই সৌন্দর্য উপভোগ করার লোভটা আমরা দুজনেই আর সামলাতে পারলাম না। ধীরে সুস্থে আগে একটু চা বিস্কুট খেয়ে নিই, তারপরে ওই 9:30টার দিকে ব্রেকফাস্ট করতে যাব। এখানে ব্রেকফাস্টের টাইমিং সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। জানেন, আজই আমাদের ডুয়ার্সে শেষ দিন। আগামীকালই আমাদের এই ডুয়ার্স ছেড়ে চলে যেতে হবে। আমাদের সাফারি যেহেতু বিকালে, তাই এই চা খেতে বসে দুজনে মিলে ঠিক করলাম ব্রেকফাস্ট করে একবার চিলাপাতার জঙ্গলে ঘুরে আসব। 9:30 বাজে, এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। এই অরণ্য ট্যুরিজম প্রপার্টিটিতে কোনো লিফটের ব্যবস্থা কিন্তু নেই, তাই কোনো বয়স্ক মানুষকে যদি সঙ্গে নিয়ে আপনারা এখানে আসেন, তাহলে কটেজগুলি মাথায় রেখে এখানে রুম বুক করতে পারেন। কটেজে থাকলে সিঁড়ি দিয়ে ওঠানামা করার এই অসুবিধাটা আর থাকে না। ব্রিক ব্লক থেকে সিঁড়ি দিয়ে নেমে এই উডেন ব্লক দিয়ে সোজা গেলেই এনাদের রেস্টুরেন্ট। চলে এসেছি রেস্টুরেন্টে, আর আজকে রেস্টুরেন্টে কিন্তু মানুষজনের বেশ ভিড় আছে। প্রায় সব টেবিল চেয়ারেই মানুষজন বসে আছে। ব্রেকফাস্ট করে নিচে নেমে এসেছি, আর এই যে গাড়ি দুটো দেখছেন, এই গাড়ির পিছনের ওই দিকেই রয়েছে এই প্রপার্টির সমস্ত কটেজগুলি। এখনই 10টা মতো বাজে, আমরা দুজনে যাচ্ছি মাদারিহাট বিট অফিসটিতে। গতকাল রাত্রে যে অফিসটিতে আমরা গেছিলাম, এখন সেইখানেই যাচ্ছি। আর ওই যে সামনেই দেখা যাচ্ছে এনাদের গিফট হাউস শপটি। এই শপটি থেকেও আপনারা স্মৃতি হিসাবে কিছু সুভেনিয়ার কিনে নিয়ে যেতে পারেন। গতকাল রাতে এই রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম, তখন গা ছমছম করে উঠছিল। সামনের এই মাঠটিতেই সাফারির সমস্ত জিপসি দাঁড়িয়ে থাকে। মাদারিহাট টু মাদারিহাটের জিপসি সাফারি এখান থেকেই শুরু হয়। মাঠের ওই পাশে যে বাড়িগুলো দেখছেন, ওইগুলোই হচ্ছে এখানকার স্টাফদের সব কোয়ার্টার। এই স্টাফ কোয়ার্টারগুলোতেই নাকি মাঝে মাঝে জঙ্গলি হাতি হানা দেয়। এই যে হলুদ সবুজ গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটের ওই পাশেই হচ্ছে সমস্ত স্টাফেদের কোয়ার্টার। গতকাল রাত্রেও এখানে এসেছিলাম, কিন্তু রাতের অন্ধকারে জায়গাটিকে ভালো করে দেখতে পারিনি। ওই যে দেখুন, ছোট্ট ওই বোর্ডটিতে লেখা আছে স্টাফ কমপ্লেক্স, আর টুরিস্ট আর নট অ্যালাউড বিয়ন্ড দিস পয়েন্ট। আমরা আমাদের বিকালের জিপসি সাফারির অনলাইন বুকিংয়ের কনফার্মেশনের পেপারটি এখন এখানে জমা দিতে এসেছি। পেপার সব জমা করে দিয়ে আমরা এখন বেরিয়ে যাব চিলাপাতার জঙ্গলের দিকে। অনলাইনে এই জিপসি সাফারির
বুকিং করতে আমাদের লেগেছিল পার হেড 280 টাকা করে, যেটা আমরা করেছিলাম WBSFD এর ওয়েবসাইট থেকে। চলুন এবার একটু রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরোবো। চিলাপাতার জঙ্গলে যাওয়ার জন্য রেডি হয়ে আমি 3 তলা থেকে আমাদের রুমের সামনের ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের এই সাজানো গোছানো বাগানটিকে দেখছিলাম। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন বাগানটিতে বন্য জীবজন্তুর প্রচুর সুন্দর সুন্দর স্ট্যাচু বানানো রয়েছে। ডুয়ার্সের জঙ্গলের যে বন্য প্রাণীগুলিকে আমরা এখানে দেখতে আসি, সেই প্রাণীগুলিরই প্রতিটি একটি করে স্ট্যাচু এখানে বানানো রয়েছে, যেমন জংলি হাতি, বাইসন, গন্ডার, পিকক। ওরে বাবা, এই দেখুন, এখানে তো একটা সাপেরও স্ট্যাচু বানানো রয়েছে। দেখে এতটুকু বোঝাই যাচ্ছে না যে এটা সত্যিকারের সাপ নয়। ও, ওইদিকে দেখুন, ওপাশে আর একটা এরকম সাপের স্ট্যাচু বানানো রয়েছে। আর ওই যে গাছের পাতাগুলোর নিচে দেখুন, ওখানে মনে হচ্ছে একটা পাইথন বানানো আছে। রাতের অন্ধকারে এই স্ট্যাচুগুলোকে দেখে কেউ ভয় পাক বা না পাক, আমি তো পাক্কা ভয় পেয়ে যাব। চলুন আমরা বেরিয়ে পড়েছি। গাড়ির ঘড়ির কাঁটায় ওই 10:57, মানে প্রায় 11টা মতন বাজে। রিসর্ট থেকে বেরিয়েই হলং নদীর উপর এই দুটি কাঠের ব্রিজকে পার হতে কিন্তু বেশ লাগে। সামনের ওই নীল সাদা বিল্ডিংটি হচ্ছে জলদাপাড়া ইউথ হোস্টেল। আপনারা চাইলে এখানেও থেকে জলদাপাড়া জঙ্গলকে ঘুরে দেখতে পারেন। ওই যে সামনেই দেখা যাচ্ছে NH 317। মূর্তি থেকে আমরা যখন এই অরণ্য ট্যুরিজম প্রপার্টিটিতে এসেছিলাম তখন কিন্তু বাঁ দিক থেকে এসেছিলাম, আর এখন আমরা চিলাপাতা যাওয়ার জন্য ডান দিকে টার্ন নেব। গতকাল যখন ভুটান গেছিলাম তখনও আমরা কিন্তু ডান দিকেই টার্ন নিয়েছিলাম। আমাদের হোটেল থেকে চিলাপাতা জঙ্গলের দূরত্ব 22 কিলোমিটার, আর যেতে সময় লাগবে ওই 30 মিনিটের মতো। ঘড়িতে 11টা বাজলেও আকাশের অবস্থা যথারীতি খুবই খারাপ। আজও সূর্যদেবের দেখা পাবো বলে মনে হচ্ছে না। বিকালের দিকে তো আবার একটু বৃষ্টিরও প্রেডিকশন আছে। উঠে পড়েছি ব্রিজের উপরে, ক্রস করছি নিচ দিয়ে বয়ে যাওয়া তোরসা নদীকে। বাঁদিকে ঝাপসা যে ব্রিজটিকে দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে আসাম যাওয়ার ট্রেন লাইনের ব্রিজ। রাস্তার উপরে সামনের এই বোর্ডটিতে লেখা আছে গৌহাটি 340, জয়গাঁও 18 আর হাসিমারা 4 কিলোমিটার। গতকাল ভুটানে যাওয়ার সময় আমরা সেকেন্ড এক্সিট মানে একদম বাঁদিকের রাস্তাটা নিয়েছিলাম, যেটা জয়গাঁওতে চলে গেছে, কিন্তু আজকে আমাদের নিতে হবে এই ফার্স্ট এক্সিটটা, মানে মাঝখানের রাস্তাটা, যেটা আলিপুরদুয়ারের দিকে চলে গেছে। আর এপাশে ডান দিকের রাস্তাটা চলে গেছে গৌহাটিতে। ওই তো রাস্তার উপরে ওই বোর্ডটিতে লেখা আছে আলিপুরদুয়ার 42 কিলোমিটার। চলে এসছি আমরা হাসিমারাতে। ওই যে লেখা আছে আই লাভ হাসিমারা। হাসিমারার এই রাস্তাতেও বেশ সুন্দর টি গার্ডেন রয়েছে। দেখুন আমার হাতের ডান দিকে রয়েছে কি সুন্দর চা বাগান। সামনেই জিপিএস দেখাচ্ছে আমাদের ডান দিকে বেঁকে যেতে হবে। সোজা রাস্তাটা চলে গেছে আলিপুরদুয়ারের দিকে, আর চিলাপাতা জঙ্গলের জন্য আমাদের এই ডান দিকের রাস্তাটা এখন নিতে হবে। এই মোড়টিতেই আমার হাতের বাঁ দিকেই রয়েছে একটি বালাজি মন্দির। জিপিএসে ঠিক দেখালেও এই মোড়ে দাঁড়িয়ে আমরা স্থানীয় লোকজনদেরকে একটু জিজ্ঞেস করে নিয়েছিলাম। এইখানেই রয়েছে বন দপ্তরের মালঙ্গি ট্যুরিস্ট লজটি। মালঙ্গি ট্যুরিস্ট লজের বুকিং WBFDC ওয়েবসাইট থেকে অনলাইনে করতে হয়। মালঙ্গি ট্যুরিস্ট লজে থেকেও আপনারা চিলাপাতা জঙ্গল ঘুরে দেখে নিতে পারেন। আমরা জাস্ট কোদাল বস্তি চেকপোস্টটা
ক্রস করলাম। যে পিছনে কোদালবস্তি চেকপোস্ট দেখা যাচ্ছে। এই কোদালবস্তি থেকে জিপসি এবং এলিফ্যান্ট সাফারি দুটোই হয়ে থাকে। আপনারা চাইলে এখান থেকেও সাফারি বুক করতে পারেন। জিপিএস বলছে সামনেই চিলাপাতা ডাইভারশন ব্রিজ আসছে। চিলাপাতা জঙ্গলের সাফারিতে জংলি হাতি, বাইসন, গন্ডার, ডিয়ার, সাম্বার ডিয়ার, বার্কিং ডিয়ার এই সব ধরনের বন্যপ্রাণী প্রায়ই দেখা যায়। এছাড়াও এখানে রয়েছে 180টি প্রজাতির পাখি, প্রজাপতি এবং 22 রকমের সাপ। শুনেছি চিলাপাতার এই জঙ্গলে রামগুনা নামে এক ধরনের গাছ দেখতে পাওয়া যায়। গাছটির বিশেষত্ব এটাই যে গাছটির গা থেকে নাকি রক্ত বেরোয়। আসলে গাছটির কষের রং লাল, তাই মানুষজনের মনে এই ধারণা। চলে এসেছি আমরা চিলাপাতা ডাইভারশন ব্রিজের কাছে। ওই যে বোর্ডে লেখা ছিল ডাইভারশন আহেড। চিলাপাতা জঙ্গলে ঢোকার ঠিক আগেই এই জায়গাটাতে ব্রিজের কিছু কাজ হচ্ছিল, তাই রাস্তার অবস্থা এইখানটাতে বেশ খারাপ ছিল। ডাইভারশন ব্রিজটি পার করার পরেই আমরা চিলাপাতার জঙ্গলের আসল সৌন্দর্য দেখতে পেয়েছিলাম। নিমেষের মধ্যেই যেন জঙ্গলের ঘনত্ব অনেকটাই বেড়ে গিয়েছিল। কোচ রাজার সেনাপতি ছিলেন চিল্লা। তার চিলের মতো শত্রু নিধনের পদ্ধতির জন্যই এই জঙ্গলের নাম চিলাপাতা। ডুয়ার্সে চিলাপাতা বেশ ঘন জঙ্গল। ডুয়ার্স মানে প্রকৃতির অনেকটা কাছাকাছি, সবুজে ভরা পোর্ট্রেট। চিলাপাতা জঙ্গলটি বাকি জঙ্গলের মতো ফাঁকা ফাঁকা নয়, অনেক বেশি ডেন্স, আর এটাই চিলাপাতার জঙ্গলের বিশেষত্ব বলতে পারেন। জলদাপাড়া ডিভিশনের সব থেকে ভার্জিন আর সুন্দর জঙ্গল এই চিলাপাতা। ডুয়ার্সের এই সমস্ত জঙ্গলের সাফারি 15 জুন থেকে 15 সেপ্টেম্বর 3 মাস বন্ধ থাকে। চিলাপাতা জঙ্গলে ঢোকার আগে চেকপোস্টে গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, আইডি প্রুফ দেখিয়ে একটা স্লিপ নিতে হয় এবং সেই স্লিপটি জঙ্গলের অপর প্রান্তে চেকপোস্টে দেখাতে হয়। কেমন লাগছে বলো? দারুণ এক্সপেরিয়েন্স, থ্রিলিং ব্যাপার স্যাপার আছে। প্রথমবার জঙ্গলে ঢুকছি, এই জন্য একটু টেন্স লাগছে। প্রচন্ড ডেন্স, মানে আমরা যখন প্রথম গরুমারাতে টাটাগুড়ির ওখানে গরুমারা জঙ্গলে ঢুকলাম, তখন আমাদের খুব ভালো লেগেছিল, মনে হচ্ছিল প্রচন্ড ডেন্স। কিন্তু এই চিলাপাতা ফরেস্টে ঢোকার পরে মনে হচ্ছে ওরে বাবা, ওটা কিছুই নয়। মানে এই ডেন্সিটি জঙ্গলের সাংঘাতিক আর কি। একদম কোর ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, পুরো কোর ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমি প্রচুর ইউটিউবে ভিডিও দেখেছি, তো এই রাস্তা দিয়ে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স নেওয়ার খুব ইচ্ছা ছিল। তো আর গাড়িতে জাস্ট আমরা দুজন রয়েছি, তো ভীষণ একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স আমাদের। এটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিনিক রোড ট্রিপ ইন্ডিয়ার। সো আপনারাও ট্রাই করবেন, যদি পারেন নিজের গাড়ি নিয়ে এখানে ড্রাইভ করার। এটার একটা থ্রিলিং এক্সপেরিয়েন্স আছে, আলাদা অভিজ্ঞতা। সত্যি সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। মানে পুরো রাস্তাটা না অন্ধকার হয়ে গেছে, দুদিক থেকে গাছপালাগুলো রাস্তাটাকে এমন ভাবে ঢেকে দিয়েছে, মানে রাস্তাতে সানলাইট ঢোকারও চান্স খুব কম। এমনিতেও আজকে ক্লাউডি ওয়েদার, সেটাও একটা রিজন। তো একদম একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। চিলাপাতা থেকে সবচেয়ে কাছের শহর হচ্ছে হাসিমারা, যেখানে আপনারা মালঙ্গি ট্যুরিস্ট লজে থাকতে পারেন। বেস্ট টাইম এই জঙ্গল ঘুরে দেখার জন্য অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। আলিপুরদুয়ার জেলার অন্তর্গত এই চিলাপাতার জঙ্গলটির দূরত্ব আলিপুরদুয়ার থেকে প্রায় 40 কিলোমিটার আর এনজিপি থেকে প্রায় 138 কিলোমিটার। এবার জঙ্গলের রাস্তার এই জায়গাটিকে দেখুন, কিভাবে লম্বা লম্বা গাছ এসে পুরো রাস্তাটাকে ঢেকে ফেলেছে। প্রায় 10 কিলোমিটার এই চিলাপাতার জঙ্গলের রাস্তাটা ক্রস করে আমরা জঙ্গলের অপর প্রান্তের চেকপোস্টে চলে এসেছি। এই যে বাঁদিকেই রয়েছে চেকপোস্টটি। এই চেকপোস্টটি ক্রস করে হাতের ডান দিকেই রয়েছে চিলাপাতা কালী মন্দির।
আমরা এবার এখান থেকে ইউটার্ন নিয়ে ব্যাক করব, কারণ জলদাপাড়াতে 3:30 থেকে বিকালবেলা আমাদের জিপসি সাফারি রয়েছে। এবার এখান থেকে চিলাপাতার জঙ্গল ক্রস করতে গেলেও এই চেকপোস্ট থেকে আবার একটি স্লিপ নিতে হবে। হাজব্যান্ড সেটাই এখন নিতে গেছে। গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, আইডি প্রুফ দেখে একটা স্লিপ দেওয়া হয়, যে স্লিপটি জঙ্গলটি ক্রস করার পরে ওই প্রান্তে যে চেকপোস্টটি রয়েছে সেখানে জমা করতে হবে। চলুন, এখান থেকে 32 কিলোমিটার দেখাচ্ছে। জলদাপাড়ার উদ্দেশ্যে আবার আমরা আমাদের গাড়ি স্টার্ট করে দিয়েছি। রাস্তার কুয়াশা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখন ওয়েদার সকালের থেকে আরো কতটা খারাপ হয়ে গেছে। ফেরার সময় ফরেস্ট গার্ডদের গাড়ি আমাদের চোখে পড়েছিল। বক্সা এবং জলদাপাড়া এই দুটি বড় অরণ্যের মাঝখানে এই চিলাপাতার জঙ্গল এলিফ্যান্ট করিডোরের কাজ করে। গাড়ি থামানো কিন্তু এই জঙ্গলে স্ট্রিক্টলি বারণ। বারবার করে এখানে লেখা আছে বোর্ডে কি গাড়ি থামাবেন না। যেহেতু চিলাপাতার এই জঙ্গল এলিফ্যান্ট করিডোরের কাজ করে, তাই জংলি হাতিকে মাঝে মধ্যেই রাস্তার ধারে কিংবা রোড ক্রস করতে দেখা যায়। এটা বলতে দ্বিধা নেই যে আমরাও সেই আশা নিয়েই এসেছিলাম। তবে আজকে হাতি দেখার কোনো ভাগ্যই যে আমাদের ছিল না সেটা বলতেই হবে। আমাদের ভাগ্যে না থাকলেও আপনাদের ভাগ্যে যে থাকবে না সেটা কি বলা যায়? অনেকেই এই চিলাপাতার জঙ্গলের রাস্তায় হাতির দর্শন পেয়েছে। আপনারা ডুয়ার্সে আসলে চিলাপাতার জঙ্গলে আমাদের মতো সাফারি করতে যদি নাও পারেন, তাহলেও এই রাস্তায় অবশ্যই একবার ড্রাইভ করে বা গাড়ি নিয়ে ঘুরে যাবেন। আপনাদের খুব ভালো লাগবে, সেটি আমি কথা দিলাম। দিনের বেলাতেই এই চিলাপাতার জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে গেলে দূর দূর পর্যন্ত কোনো গাড়ি দেখতে পাওয়া যায় না। তাহলে ভাবুন রাতের অন্ধকারে এই রাস্তার নির্জনতা কিরকম হবে, সেটা ভেবেই আমার অবাক লাগছিল। রাস্তার উপরে কিছুটা দূরে দূরেই গাড়ি না থামানোর জন্য সাইনবোর্ড লাগানো রয়েছে, তাই গাড়ি থামানো এখানে স্ট্রিক্টলি বারণ। হাতির দেখা না পেলেও চিলাপাতার এই জঙ্গলের সৌন্দর্য আর এই রাস্তা দিয়ে নিজেদের গাড়ি নিয়ে ড্রাইভ করে যাওয়ার এই দুটি অভিজ্ঞতা আমাদের জীবনের চলার ডায়েরির পাতায় স্মৃতি হয়ে থাকবে। জঙ্গল ক্রস করে এই যে চলে এসেছি কোদালবস্তি চেকপোস্টের সামনে। এই যে সামনেই দেখা যাচ্ছে NH 370। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। রিসর্টে ফিরে 1:45 দিকে রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চ করব বলে। খেয়ে নিয়ে আমাদের আবার বেরোতে হবে সাফারির জন্য। ওই যে চলে এসেছে আমাদের লাঞ্চ। আজকে লাঞ্চে আমরা নিয়েছিলাম ভাত, প্লেন মুসুরির ডাল আর আলু দিয়ে মাটন কষা, যেটা ওনারা অসাধারণ বানিয়েছিল। আমরা বাঙালিরা আলু ছাড়া মাংসের ঝোল হয়তো ভাবতেই পারি না। সব বাঙালির কথা অবশ্য আমি জানি না, তবে আমি বাঙালি হিসাবে মাংসের ঝোলে একটু আলু পড়লে আমার খেতে বেশ ভালোই লাগে। জলদাপাড়ার সাফারি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে।